আচ্ছা শোন, যে কথাটা বলছি, হ্যাঁ ভালোই শুনবি। তুই ক্লাস 7-এ পর, 8-এ পর, 10-এ পর, অথবা ইংলিশ শিখতে হয়, যাই করতে হয়, কিছু জিনিস শিখতে হয়। ইংরেজি শেখাটা কিন্তু কঠিন না, হ্যাঁ। একদম সাধারণভাবে নে, প্রত্যেকেই একটা বাড়ি তৈরি করবি, ভালোই বুঝবি, একটা বাড়ি তৈরি করবি। বাড়ি তৈরি করতে গেলে সবার আগে কী দরকার? না, সবার আগে দরকার বাড়ি তৈরি করবো এই ইচ্ছাটা। বাড়ি তৈরি করবো এই ইচ্ছাটা সবার আগে দরকার। তার মানে ইংরেজি শিখবো এই ইচ্ছা, তাই তো? এবার জায়গা আছে, এবার বাড়ি করতে গেলে যেটা সবার আগে দরকার, সেটা আবার পরে বলবো, ইট দরকার। ইট কী কাজে লাগবে? বাড়ির উচ্চতাটা বৃদ্ধি করার। ইংরেজি শেখার ক্ষেত্রে ইট দরকার। তাহলে ইট হচ্ছে ওয়ার্ড স্টক, ইট হচ্ছে ওয়ার্ড স্টক। তাহলে আমাকে হিউজ ওয়ার্ড স্টক করতে হবে। এবার দেখ, যখন বাড়ি তৈরি করা হচ্ছে তখন মাপঝোপ নেওয়া হচ্ছে তো খুব, কেন মাপঝোপে ভুল হয়ে গেলেই তো বাড়ি ভুল হয়ে যাবে। সেটা হচ্ছে ব্যাকরণ, বা সেটা হচ্ছে গ্রামার। এবার গ্রামার এবং গ্রামারের অ্যাপ্লিকেশন, ওয়ার্ডস্টকের অ্যাপ্লিকেশন বলা হয়। অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ। আমরা কোথায় কোনটা কিভাবে প্রয়োগ করবো সেটার উপর ডিপেন্ড করে। তার মানে ইংরেজি গ্রামারটা আর ওয়ার্ডস্টকটা যদি আমি খুব ভালোভাবে শিখতে পারি, পাশাপাশি এদের অ্যাপ্লিকেশন মানে এদের প্রয়োগ যদি শিখতে পারি, ইংরেজি অনায়াস লব্ধ হয়ে যায়। মুখস্থ করার বিষয় না, অঙ্কের ক্ষেত্রেও বলি, মুখস্থ করতে গেলে কিন্তু অবস্থা শেষ হবে। খাটতে হবে, এবং সিস্টেমেটিক্যালি, মানে নিয়মতান্ত্রিকভাবে। তা গ্রামার যখন বলা হলো, গ্রামারে বেশ কয়েকটা চ্যাপ্টারের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা অবশ্যই করা উচিত, তার মধ্যেই সমগ্র নির্যাসটা থাকে, সেটাকে বলা হয় পার্টস অফ স্পিচ। তার মানে আমরা যে কথাবার্তা বলি বা লিখি, পার্টস অফ স্পিচকে অবলম্বন করেই লেখা হয়। এটা সবার আগে করে নিতে হবে, এটা না করলে হয় না। তা তোদেরকে যেটা করানো হচ্ছে সেটা, এবং অ্যাডভান্স লেভেলে কিছু ঢুকবে। এবার দেখ, পরিষ্কারভাবে শুনবি, খুব ভালোভাবে যদি পার্টস অফ স্পিচ শেষ করতে হয়, খুব ভালোভাবে পার্টস অফ স্পিচ শেষ করতেই প্রায় 6 থেকে 8 মাস লাগে। পার্টস অফ স্পিচ শেষ করতেই 6 থেকে 8 মাস লাগে। এবার 6 থেকে 8 মাস তো গার্জেনরা দেবে না, স্কুলও দেবে না। তাই জন্য অনেক সময় আমরা শর্টে যাই, তাই তো? এই শর্টে যাই বলে বিপদটা হয়। নাউনকে পূর্ণাঙ্গভাবে জানতেই তোর অ্যাটলিস্ট 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ, মানে মোটামুটি 1 মাস লাগে। ভালোভাবে নাউন আর ভার্ব যদি না জানি আমি, কেন নাউন মানে সাবজেক্ট আর ভার্ব মেনলি বলবো, সাবজেক্ট আর ভার্বের যে কি বলবো ইকুয়েশন বা কেমিস্ট্রি, এর ওপরেই পুরো ইংরেজিটা দাঁড়িয়ে আছে। কি বললাম? সাবজেক্ট আর ভার্ব, এই দুটোর যে এগ্রিমেন্ট বা এই দুটোর যে সম্পর্ক, এই সম্পর্কের উপর পুরোপুরি ইংরেজিটা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা এই বিষয়টা বিশেষভাবে করি না। তোকে যদি নাউন অ্যান্ড ভার্বের এগ্রিমেন্ট দেখতে হয়, মোটামুটি তোর প্রচুর নিয়ম রয়েছে, প্রচুর। যখন তুই কাউকে পড়াবি, সৎভাবে পড়াবি, তখন সেই নিয়মগুলো পূর্ণাঙ্গ জানতে হবে। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট এখন তোকে মোটামুটি 80 থেকে 82টা নিয়ম জেনে রাখতে হবে। ক্লিয়ার? এবার আমাদের সরকারের তো ওইভাবে সমালোচনা করা যায় না, কেন সেই স্পর্ধাও থাকে না। এবার রাজনীতি করলে সেটা আলাদা কথা, আমরা পড়িয়ে থাকি। ব্যাপারটা হলো তোকে যে পাশ করিয়ে দেয়, এটাই অন্যতম কারণ তোদের পিছনে থাকা। এবার আমাদেরকে বলে দিল তো যে তুমি পাশ করে যাবা, তাই তো? ক্লাস 8 অবধি, এই যে 8 অবধি তোর যে আমরা খেয়ে নিলাম, 8 অবধি তুই চেষ্টা করিসনি। ম্যাক্সিমামের কথা বলছি, অনেকে আমার কাছে এসে নয় গুতানি খাস, গালাগালি খাস, একটু করিস, আবার অনেকে আবার আমাকে ছেড়ে চলে যায়।
বলে সম্মান দিয়ে কথা বলে না। ঠিক আছে, যারা এখনো রোজগার করতেই পারিস নি, তোদের আবার সম্মান কি রে? সম্মানের জন্য তো নিজেকে উপযুক্ত হতে হবে, আর উপযুক্ত হওয়ার পর্যায়টা বিশাল। একটা শোন, চাকরি পরীক্ষার একজন আমাকে জিজ্ঞাসা করলো, চাকরি পরীক্ষায় এত ব্যর্থ কেন? যুক্তিসঙ্গত। পড়ালেখা করে না সেটা পরের কথা। অ্যাকচুয়ালি শিক্ষার্থী হতে কেউ চায় না, সকলে পরীক্ষার্থী হতে চায়। তো জিনিসটা কি? শিক্ষার্থী মানে স্টুডেন্ট। তোকে আগে স্টুডেন্ট হতে হবে, স্টুডেন্ট হয়ে সব কিছু শিখতে হবে, তারপরে তো তুই তো পরীক্ষায় যাবি। তা না, তুই ব্যাচে ঢুকেই ধান্দা করে সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষাটা দেব। সুতরাং শিক্ষার্থীর যে স্টেজটা সেটা হলো না। আর শিক্ষার্থীর স্টেজ যদি খুব ভালোভাবে না হয়, সে কোনোদিন পরীক্ষার্থী হতে পারে না। হলো? তার মানে গ্রামারটাকে অত্যন্ত ভালোভাবে শিখতে হবে। এবার তুই বললি যে বললা গ্রামারের অ্যাপ্লিকেশন যে প্রয়োগ, তো যেমন দেখ, যেটা বলে সাবজেক্ট অ্যান্ড ভার্বের এলিমেন্ট করতে হবে, আমাদের অনেক কিছু শিখতে হয়, তার মধ্যে আছে ভয়েস চেঞ্জ আছে, সেখানেও ভার্ব লাগে। হিসাব ভার্ব বাড়িয়ে ছাড়া হয় না। আমাদের ন্যারেশন শিখতে হয়, ওখানেও রয়েছে। প্রিপোজিশন পার্ট আলাদা। এবার প্রিপোজিশন অনেকে মুখস্থ করে, এবার মুখস্থ করার কিছু জিনিস রয়েছে, কিছু জিনিস বোঝার জিনিস রয়েছে। এইগুলো করতে করতে, গ্রামারটা করতে করতে আমাদের আর একটা পার্ট ধীরে ধীরে চলে আসবে, সেই পার্টটাকে বলা হয় রাইটিং স্কিল। এবার আমার যদি ওয়ার্ড স্টক না থাকে, আমার যদি গ্রামার সম্বন্ধে এবং গ্রামারের অ্যাপ্লিকেশন সম্বন্ধে সম্যক ধারণা না থাকে, তাহলে অবভিয়াসলি আমি রাইটিং করতে পারবো না। যেটা সচরাচর হয়, চাকরির পরীক্ষা তো হয় অত্যন্ত বাজে লাগে যে মুখস্থ করা যায় কিনা। স্কুল পর্যায়ে তুই পাস করবি, কলেজ পর্যায়ে তুই পাস করবি মুখস্থ করে, কিন্তু মুখস্থ করা হলে যে নাম্বার ভালো দেয় তা কিন্তু নয়। মুখস্থ একমাত্র দুটো জিনিস হয়, তার মধ্যে দুটো জিনিস হলো, আমি একটা জিনিসকে বলি, দুটো জিনিস কি কি। এক নাম্বার, কেউ যদি কোনো বক্তব্য করেন, ওদিন করেছিলেন বক্তব্য লিখতে হয় না, ওই বক্তব্য তোকে মুখস্থ রাখতে হয়। কেন? কারো কোনো বক্তব্যকে তুই কোনো মতে অন্যভাবে লিখতে পারিস না। হলো? অন্য মতে লেখা যায় না, এক। আর দ্বিতীয় যেটা হচ্ছে, তোরা যে ইকুয়েশন করিস কেমিস্ট্রি যে ইকুয়েশন বা ফিজিক্সে যে কিছু রুলস আছে, এইগুলোকে মুখস্থ রাখতে হবে, অবশ্যই যুক্তিসঙ্গতভাবে। এইগুলো কিন্তু আমার মতো আমি লিখতে পারবো না। তাহলে এই দুটো পার্ট ছাড়া সব কিছু কিন্তু তোর বোধগম্যতা এবং তোর রাইটিং স্কিল বা স্পিকিং স্কিলের উপরে হয়। হ্যাঁ, সম্পূর্ণ। তো এরম না যে নিউটনের তৃতীয় দ্বিতীয় প্রথম সূত্র আমি আমার মতো লিখবো, হবে না। নিউটন সাহেব যেভাবে বলেছেন সেভাবেই করতে হবে। তোরা তো এখন ভালো, তবুও আমি তো তোর বাবার সাথে থাকতাম, বাবা বিএসএফে কাজ করতেন, তা ওখানে মাস্টারমশাইরা খুব ভালো বলতেন যে মেনলি দেখ, তো এখন তো অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে, অনেক বই অ্যাভেলেবেল হয়ে গেছে। তখন এত বই ছিল না, জেরক্স তো ছিলই না। তখন মাস্টারমশাইরা বলতেন, আমরা লিখতাম। এবং ওখানে একটা স্যাররা খুব ভালো কথা বলতেন যে বেশ কিছু জিনিস বাংলাতে তো বলা হয়নি, ইংলিশে বলা হয়েছে। এবার রাশিয়ান ভাষা তো আমরা জানি না, অন্য ভাষা জানি না, তার মধ্যে ইংলিশে যে বক্তব্যগুলো ইংলিশে দেওয়াই উচিত। সে যাক, আমাদের এখন উঠে গেছে, বাংলাতেই দেব, বাংলাতেই লিখব। কিন্তু বক্তব্যটা এবং ইকুয়েশনটা কি করতে হবে? ঝেড়ে মুখস্থ করতে হবে, বুঝে। আর বাদ বাকিগুলো সব কিছু বোধগম্যতা। হলো? তাহলে রাইটিং স্কিল আমাকে ডেভেলপ করতে হবে। রাইটিং স্কিলের মধ্যে আমাদের সিলেবাসে কি কি পড়ে? নাম্বার 1, রিপোর্ট রাইটিং পড়ে। সেটারও কতগুলো ভাগ রয়েছে। লেটার রাইটিং থাকে, অনেকে বলিস ফর্মাল ইনফর্মাল লেটার থাকে, মানে কিছু লেটার থাকে যেটা পার্সোনাল লেটার, বন্ধু বান্ধবের কাছে বা বাবা মার কাছে, এরকম যে লেটার্সগুলো থাকে। কিছু থাকে অ্যাপ্লিকেশন, বিভিন্ন অফিসে যেগুলো, সেটা মিউনিসিপ্যালিটি হতে পারে, থানা হতে পারে, তাই তো, স্কুল হতে পারে, কলেজ হতে পারে, এগুলোতে শিখতে হবে। রাইটিং স্কিল গেল। এরপরে যেটা আসে, যেটা তোদেরকে নাম দেওয়া হয়, এই যে ওইটা আনসিন নাম দেওয়া হয়।
কম্প্রিহেনশন। অ্যাকচুয়ালি কম্প্রিহেনশন মানে তোকে একটা পার্ট তুলে দেওয়া হলো, তার থেকে প্রশ্ন দেওয়া হবে, সেইগুলো তোকে বের করতে হবে। তাহলে আমার যদি ওয়ার্ড স্টক সম্বন্ধে ধারণাটি না থাকে, ইংরেজি সম্বন্ধে যদি ধারণা না থাকে, তাহলে কি আমি সেই আনসিনটা পড়ে উত্তর করতে পারবো? উত্তর করতে পারবো না। হাতাবো কোথায়? প্রশ্নটা লাইনটা দেখবো, ওই প্রশ্নের লাইন কোথাও আছে নাকি এটা হাতাবো, সচরাচর হয়, সেখান থেকে উঠিয়ে দেবো, তাই তো? এবার এর কিছু তো সিনোনিমস অ্যান্টোনিমস দেয়, সেটা যদি না জানি তো হবে না তো। সুতরাং সম্যক ধারণা দরকার। এরপরে যেটা দরকার, এখন এইচএসে আছে কিনা জানি না, সম্ভবত আছে, কিন্তু আগে এটা অপশনে ছিল, মানে 4টের মধ্যে যে কোনো একটা করতে হতো, ফলে তো বাচ্চারা এটা ছেড়ে আসতো, যেটা বলে প্রেসি। যেটা বলে প্রেসি। প্রেসি শব্দের অর্থ কি? তোকে যে প্যাসেজটা দেবে তার মূল অর্থটা লিখতে হবে, এবং প্রেসিতে যে মানে যে প্যাসেজটা দেবে তার থেকে সাধারণত তুই কোনো কিছু ওঠাতে পারে, সিনোনিমস ওঠাতে হবে, সিনোনিমস। এটা তাহলে এখানেও তো আমার ইংলিশের খুব ভালো ধারণা দরকার, নয়তো পারবো না। এছাড়াও আরও অনেক কিছু শিখতে হবে ইংরেজির জন্য, যেমন ভাব সম্প্রসারণ আমরা বাংলায় করি, ইংলিশে রয়েছে, ইংলিশে শিখতে হবে। এবং সব থেকে বড় যে জিনিস দুটো আমরা ছেড়ে আসি, প্রথম কথা, তোরা 9, 10, 11, 12 যাতেই পড়, আমি সবসময় বলি একটা ইংরেজি খবরের কাগজ পড়তে। ইংরেজি খবরের কাগজ নিয়ে যে আমি পুরোটা পড়তে পারবো এর কোনো মানে নেই, কিন্তু ইংরেজি খবরের কাগজ পড়লে আমার যেটা কাজ করবে সেটা হচ্ছে আমার ইংরেজি পড়ার প্রতি যে ভীতিটা অনেকটা দূর হবে, অনেক অনেক আমি নতুন ওয়ার্ডস পাবো, তা সেখান থেকে বুঝতে পারবো আমার দুর্বলতাটা কোথায় আছে, তার নতুন ওয়ার্ডসগুলো শিখতে পারবো। আর খবরের কাগজ হলো এমন একটা টিচার, তোকে সবসময় নতুন ওয়ার্ড এবং তাদের অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করায়। সারা বিশ্বে তো রোজ কিছু না কিছু নতুন ওয়ার্ড উঠছে, সেই ওয়ার্ডগুলো হেভি ইউজ হচ্ছে, সেটাই খবরের কাগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে নতুন ওয়ার্ড সম্বন্ধে তো সম্যক জ্ঞান হচ্ছে। রাইটিং স্কিল যেটা বা ওদের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন সম্বন্ধে হচ্ছে। মোদ্দা কথা, ইংরেজি খবরের কাগজ পড়তে হবে। হ্যাঁ, তুই বলবি স্যার আমি ছোট 9, 10, 11, 12 পড়ি, তাহলে হবে কি করে? তাই তো, একটা খবরের কাগজে 15 দিন পড়লি কোনো অসুবিধা নেই তো, কিন্তু পড়তে হবে। ক্লিয়ার? আরও একটা জিনিস যেটা আমি করাই, তোদের ভালো লাগে না, ট্রান্সলেশন করতে হয়। এই মাধ্যমিকের ট্রান্সলেশন থাকে না রে? আরে বাংলাতে থাকে না, যে অনুবাদ, বাংলা অনুবাদ করা থাকে না? হ্যাঁ থাকে না? থাকে তো মনে হয় না? হ্যাঁ, তোদের কাকিমা বলছিল থাকে। বঙ্গানুবাদ, ওটা তো ট্রান্সলেশন, ওটা ইংলিশে তো বাংলায় লিখতে হয়। অবভিয়াসলি শোন, ইংরেজি খালি না, আমি যদি বাংলা ভালোভাবে না জানি, আমি ইংরেজি কোনোদিন ভালোভাবে জানবো না। আমাকে তো ইংরেজি স্কুলে পড়াতে হয় তো, ফ্র্যাঙ্কলি স্পিকিং, ওরা টেকনিক্যাল জিনিসটা খুব ভালো জানে, গ্রামাটিক্যাল জিনিসটা কিন্তু অত ভালো, কিন্তু গ্রামারে দামি দামি বই কেনে, গ্রামের দামি দামি বই। তাহলে এইটা হলো ব্যাপার। এবার দেখ, এবার তোর ব্যাপার, বা তোকে বলা হচ্ছে তুই কতটা কিভাবে করবি। সুতরাং ইংরেজিটা কিন্তু, ইংরেজি না, কোনো সাবজেক্টই ফাস্ট ফুড নয়, তোকে ফুডটা তৈরি করে নিতে হবে, এবং ফুডটা যাতে কি হয়, ডাইজেস্টিভ হয়, মানে হজমযোগ্য হয়। হজম না হলে তো বদহজম যদি হয়ে যায়, তা তো বমি ছমি আরও কত কিছু হয়ে যাবে। তা পড়াতে যদি বমি ছমি হয়ে যায়, তাহলে পড়াটা সম্পূর্ণ ব্যর্থ হয়। বুঝলে? সুতরাং টাইম নিবি, যে জিনিসটা বলবো খুব ভালোভাবে পড়বি। বই তো পড়তে হবে, আমি বই অস্বীকার করি না, কিন্তু বই থেকে আমার 20টা নাম্বার থাকে, তাই নয় কি? তাহলে বাদ বাকি নাম্বারটা কি আউট অফ বই থাকে। তার মানে সরকার বলছে বইটা তুমি পড়বা, তার পাশাপাশি অনেক কিছু তোমাকে জানতে হবে। সরকারকে গালাগালি দিয়ে লাভ নেই, কোন সময় সরকারকে গালাগালি দিয়ে লাভ নেই। কারণ হলো সরকার এইগুলো ঠিক করে না, এই বইটা কিন্তু কোনো নেতামন্ত্রী ঠিক করেনি, সিলেবাসটা কোনো নেতামন্ত্রী ঠিক করেনি, করেছে কারা?
বড় বড় দিকপাল লোকেরা, বড় বড় দিকপাল লোকেরা এটা ঠিক করেছে। তা তাদের কাছে আমাদের বিদ্যা বালির সমান। ওরা বিশাল বড় মরুভূমি, বালির মরুভূমি এলাকার একটা কণা মাত্র আমাদের। সুতরাং পড়ালেখা ভালোভাবে করবি, নাম্বার পাওয়াটাই শেষ কথা না। আমি ধর নাম্বার পেলাম 90, একটা ইংরেজি কিছু লিখতে দিয়েছি, পারলি না, তাহলে সেটা যে ছাত্রকে লিখতে দেওয়া হলো বা যে ছাত্রীকে লিখতে দেওয়া হলো সেটা তার অপমান না, তার গুরুদেবের অপমান। তোরা আমার কাছে পড়ছিস, এর মতো ওরা অন্য জায়গায় পড়তে যেতেই পারিস। আমার কাছে যে থাকবি তা না, 2-3 বছর ধরে রয়েছিস বলে আগামী দিনে থাকবি এর কোনো ব্যাপার নেই। এবার আমাকে ছেড়ে অন্য জায়গায় যখন গেলি, সে মাস্টারমশাই যদি আমার মতো কিটকিটে হয়, সে বলবে কিছু লিখে দেখাও তো। যেমন তোদেরকে লিখে দেখালে দেখা যায় 50% ছেলে মেয়ে আর আসে না, তাই তো? বাইরে গিয়ে বলে কেমন স্যার, যে গেলেই বলে লিখে দাও কিছু। সেখানে গিয়ে যদি তুই না পারিস লেখাটা, সেখানে কিন্তু তোর অপমান হয়নি, তুই যার কাছে পড়েছিস তার অপমান। সুতরাং গুরুদেবরা অপমান করবি না। গুরুদেবের যদি অপমান না করিস, গুরুদেবকে যদি সম্মান করিস, জীবনে লাভ তোর হয়, প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে। হলো? দেখে নে, বলে ফেল, হয়ে গেছে ধর। ওকে, 1 মিনিট দাঁড়া। কিসের?